আজ শেষ পরীক্ষা। জানি তো আমি। দাদি আপা আজ একেবারেই নিয়ে যেতে চাইছেন আমাকে। দুপাশে নীরবতা চলল কিছু সময়, ফের শান্তকণ্ঠের বার্তা, যাও। সহজে মেনে নিল। হঠাৎই কৌরির মনে হলো তার যাবার বিষয়ে সে না বললেও মানুষটা জানে। এখন কি উপায়ে জেনেছে কৌরির জানা নেই। সে বিষয়ে প্রশ্ন করলো না। নিশ্চয়ই মানুষটা ভেবেচিন্তে তাকে যেতে বলেছে, না হলে তার একেবারে চলে যাওয়ার বিষয়টা শুনে ক্ষিপ্ত হয়ে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো তার জানা আছে। মানুষের সম্পর্কে ইদানিং ধারণা হয়েছে সুগভীর। নিবানের কথা মেনে শান্ত এবং সংক্ষিপ্ত উত্তর দিল সে, রাখছি তবে। তড়িৎ আবারও সে ঘুম ঘুম বাড়ি গলার ডাক পড়ল। কৌরি। শশা ডাক শুনল কৌরি। মান্যতা যাচ্ছে তোমার সাথে, তাই ভুলেও মন খারাপ করবে না। পরীক্ষা মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে দেবে, কেমন? এবার নিশ্চিত হলো কৌরি। তার যাবার বিষয়টা সম্পর্কে মানুষটা নিশ্চিত জানে, না হলে বিষয়টা এত তাড়াতাড়ি মেনে নেওয়ার কথা না, আর না এত শান্ত থাকার কথা মানুষটাকে। হঠাৎই কাল রাতে মান্যতার মুচকি মুচকি হাসির বিষয়টা মনে পড়ল। তাহলে কি আপুও জানে? হয়তো মান্যতা যাবে। মন উৎফুল্ল হলো কৌরির। ফের সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিল। একটু সময় নিয়ে কৌরি ফের বলল, রাখছি তবে, উঠে নামাজ পড়ে নিন। সময় নিয়ে উপাস থেকে উত্তর এলো। কথার পরিসমাপ্তি ঘটার পরও কেউ ফোন কাটলো না। বালিশে মুখ গুজে কানে ফোন রাখা নিবানের। ওপাশ থেকে মৃদু শব্দে কৌরির ধীমে ধীমে পড়া নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সময় নিয়ে বেশ কিছু সময় সে ছন্দময় শব্দ শুনল। নিবান কোমল কণ্ঠে ফের ডেকে উঠল, কৌরি। কৌরির কেন যেন মনে হচ্ছিল ওপাশের মানুষটার বলা কথা এখনো শেষ হয়নি, আর তারও এখনো নিজের মনের মধ্যে জমা খচখচানো কাঙ্ক্ষিত কথাগুলো শোনা বাকি আছে, যা সে শুনতে চায়। নিবান ডাকতে সহসা উত্তর দিল, বলুন। কৌরির বলার ভঙ্গিমা ওপাশের মানুষটাকে শান্তি দিল। হাসলো সে, যা বালিশের তলানিতে মিলিয়ে গেল। মনের মধ্যে কত কথা, শত অনুভূতি চেপে রাখা মেয়েটাকে আর অপেক্ষা করল না নিবান। যেন ওই মেয়েটার মনের কথাগুলো বুঝে আবার তাকে অভিব্যক্ত করাটা তার দায়। হ্যাঁ, দায় তো। মেয়েটাকে ভালো রাখতে চায় সে, তাই তো দুজনের মনের অভিব্যক্তের দায় সে নিয়েছে। ভাবনার এক পর্যায়ে ঘুম ছড়ানো অনুভূতিপূর্ণ নির্মল কণ্ঠে বলল, আমি কাল সন্ধ্যায় ফিরছি। পরশুদিন তোমার কাছে আসছি। শুধু আমি নই, আমরা আসছি। তোমাকে একেবারে আমার কাছে নিয়ে আসার জন্য আসছি। সেই পর্যন্ত সাবধানে থাকবে কৌরি। আল্লাহ হাফেজ। থমকালো কৌরি, থমকালো নিজের হৃদস্পন্দন, থমকালো যেন সকল ইন্দ্রের কর্মাকর্ম। কি বলছে এসব মানুষটা? তন্মধ্যে তার মনের মধ্যে নিবানকে বিদায় বার্তা জানাতে ভুলল না। ফের ফোনটা সামনে নিয়ে নিষ্পলক সেদিকে তাকিয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইল। সেদিনের পরের দিন ফেরার কথা থাকলেও ফিরতে পারল না নিবান। তবে তার পরের দিন দুপুরে ব্যস্ত যানজটপূর্ণ রাস্তায় নিবানের গাড়িটা চলছে খুব স্বাভাবিক গতিতে। স্টারিংয়ে হাত রেখে দক্ষ এবং মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে সে। সুগভীর শান্ত নজর তার পিচ ঢালা ব্যস্ত রাস্তায় হলো বিশেষ মনোযোগ পাশে বসা নারীটিতে। রক্ত শূন্যতায় গোলগাল ফর্সা মুখখানা আরো ফ্যাকাশে রং ধারণ করে দুধ সাদা রঙের ন্যায় উজ্জ্বল উজ্জীবিত দেখাচ্ছে। তাতে গায়ে জড়িয়ে কালো রং। সে কালো রংটার মধ্যে ফ্যাকাশে ফর্সা মুখটা আরো ঝকঝক করছে। পূর্ণিমা চাঁদের ন্যায় ঝলমলে দুটি ছড়াচ্ছে। হরিণী চোখজোড়া ফুলু ফুলু প্রাণহীন। যে চঞ্চল চোখজোড়া বারবার তাকে টেনেছে, মেয়েটার প্রতি চরম আগ্রহী করে তুলেছে। আস্থা নিস্পৃহ, অথচ সে নিস্পৃহ চোখজোড়ার প্রতি আজ আরো মায়া টান অনুভব করছে নিবান। শান্তশিষ্ট চুপচাপ থাকা মেয়েটা আজ আরো নীরব শান্ত। সংগোপনে দীর্ঘশ্বাস ফেলল নিবান। গতকাল পরিচিত অপরিচিত সকল মুখগুলো উপেক্ষা করে কৌরির দাদিয়াপার কাছে সহজ সরল ভঙ্গিমায় প্রস্তাব রেখেছিল সে। আমি আপনার নাতনিকে বিয়ে করতে চাই। আমি তার সকল ভালো মন্দের গার্ডিয়ান হতে চাই। আর আমি এটাও আশা রাখছি আমার রাখা প্রস্তাবে আপনি দ্বিমত পোষণ না করুন। ভদ্রমহিলা হয়তো আশা করেনি ওরকম সিচুয়েশনে বিয়ের প্রস্তাব। আশ্চর্য তো হয়েছিলেন, সাথে বিচলিত হওয়ার কারণ হয়তো ওনার মনোবাসনা ভিন্ন রকম ছিল, যা ওনার চেহারায় চাহনির ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে এবং তার নিবানের বুদ্ধিদীপ্ত নজরও সূক্ষ্মভাবে টের পেয়েছে। তাদের বাক্যলাপের মাঝে ঘন ঘন নাহিদের দিকে তাকানো,
সেটা আরও স্পষ্ট করে দিয়েছিল। তবে দ্বিমত পোষণ করার স্কোপ পাননি ভদ্রমহিলা। নিবানের প্রস্তাব রাখার সাথে সাথে নিহারিকা বেগমও অমায়িক ব্যবহারে সহমত জানিয়ে ছেলের বউ হিসেবে কৌরিকে পাওয়ার আবেদন জানালেন, আবদার করলেন। সাথে মান্যতা, ইভান, মমতা তো ছিলই। সবাই যেন ভদ্রমহিলাকে দ্বিমত পোষণ করার কোনো সুযোগই দিল না। 1 মাসের মতো সময় পার করে এসেছেন যে বাড়িতে, কাছ থেকে দেখছেন প্রতিটি ব্যক্তিকে। সেখানে হয়তো অমত পোষণ করার কারণও তিনি খুঁজে পাননি। তবে বুদ্ধিমতী নারীটি মুখ্য চাল হিসাবে নাতনির সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার প্রেক্ষিতে আশ্বাস জানালেন যে কৌরি রাজি হলে ওনার অমত পোষণ করার প্রশ্নই ওঠে না। দক্ষ হাতে রাস্তার বাঘ ঘোরাতে গিয়ে সূক্ষ্ম আসলো। ভদ্রমহিলা ভেবেছিলেন হয়তো কৌরি রাজি হবে না। তবে নিবানের মা নিহারিকা বেগমও যেন ভদ্রমহিলার বুদ্ধির আরো এক কাঠি উপরের চাল দিলেন। ছেলের সুখ শান্তি ভালো থাকা বলে কথা, ফাঁকফোকর থাকবে কেন সেখানে? ভদ্রমহিলা কথাটা বলতে তিনি বললেন, আমি আপনার আগে কৌরির কাছে প্রস্তাব রেখেছি। ও সম্মতি না জানালেও অসম্মতি প্রকাশ করেনি, নীরব ছিল। আর নীরব থাকা তো সম্মতিরই লক্ষণ, তাই না? বিধায় আপনি আর অমত পোষণ করবেন না চাচিমা। আপনার নাতনিকে আমি মেয়ের মতো আদর যত্নে বুঝিয়ে রাখবো। আর আমার ছেলে, আপনি যেভাবে খুশি নাতি জামাই হিসেবে তাকে পরখ করে নিতে পারেন, যেভাবে ইচ্ছে খোঁজ খবর করে যাচাই করে নিতে পারেন। আল্লাহর রহমতে ত্রুটি পাবেন না। ভদ্রমহিলা দ্বিমত করার যেন আর কোনো ফাঁকফোকর পেলেন না। দ্বিতীয়ত আর কোনো শব্দ উচ্চারণ করলেন না। তবে ওনার বেজার মুখের অপ্রকাশিত কথা মুখের অসন্তুষ্টার ভঙ্গিমা প্রকাশ পেয়েছিল, যা নিবানের সূক্ষ্ম নজর পদে পদে টের পাচ্ছিল। উনি যে মনে মনে অবশ্যই অন্য আশা পোষণ করেছিলেন, এটা বুঝেও নিবান তা ভ্রুক্ষেপ করেনি। প্রস্তাব যখন পারিবারিকভাবে রাখা হয়েছে এবং সেখানে সরাসরি সম্মতি না থাকলেও নীরব সম্মতি রপ্ত করা গেছে। দ্বিতীয়ত তা বিগড়ে যাক, নিবান আর তা চায়নি। কৌরিকে নিয়ে কোনো রকম পার্সেন্টেজ রিস্ক সে নিতে চায় না। তাই যত দ্রুত সম্ভব কৌরির রিপোর্ট সহ সকল ডাক্তারি ফর্মালিটি কমপ্লিট করে সে সন্ধ্যায় সবাইকে নিয়ে নিজের বাড়িতে ফিরেছে। সাথে কৌরির দাদিয়াপাকে নিয়ে এসেছে। কৌরির চাচারা এই অসুস্থ অবস্থায় মেয়েটাকে এভাবে নিয়ে আসতে দিতে চাননি। তবে নিবানের কাউকে তোয়াক্কাহীন কৌরির প্রতি অধিকার বোধের কাছে হার মেনেছে। মানতে বাধ্য হয়েছে জাহিদ সাহেবের একটা ফোন কলের কাছে। তাতে তারা অসন্তুষ্ট হলেও আর দ্বিমত পোষণ করেননি। নিবানও সে অসন্তুষ্টতা তোয়াক্কা করেনি, এমনকি নাহিদের অনুনয়ও না। হসপিটালের সামনে গাড়িটা এসে থামতেই ভাবনার ছেদ ঘটল নিবানের। কাল ওখানে ডাক্তার দেখিয়ে তার মনোপুত হয়নি। যদিও প্রাইভেট ক্লিনিক ছিল, ডক্টর অভিজ্ঞতায় খারাপ ছিলেন না। তবে নিজের পছন্দনীয় সুপরিচিত ডক্টরের কাছে পুনরায় আরও একবার দেখিয়ে সুপরামর্শ নিতে চাইছে। বিদায় সকাল সকাল কৌরিকে নিয়ে হসপিটালের মুখী হওয়া। যদিও মেয়েটা আসতে চায়নি, তবে নিবান কি শুনবার পাত্র? এমন অসুস্থতা নিয়ে কেউ হেলাফেলা করে? অথচ বোকা মেয়েটা রোগটা বাড়িয়ে কোথায় নিয়ে গেল? গাড়ি থামতে কৌরিও নড়ে চড়ে বসলো। সিট বেল্ট খুলে নিবানকে গাড়ির দরজা খুলতে দেখে মৃদুস্বরে চঞ্চল গলায় বলল, আমি বললাম তো, কাল ওষুধ খাওয়ার পর থেকে মোটামুটি ঠিক আছি। ভালো হতে তো সময় লাগবে। আবার ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন ছিল না, নেই প্রয়োজন। কেন সবকিছুতে অবুঝপনা করছেন? বিষয়টা নিয়ে কথা বলতে ভিতরে ভিতরে লজ্জায় ঘাট হলো। যে বিষয়টা নিয়ে বিয়ের 10 বছর পরও স্বামীর জানার কথা ছিল না, তা আজ কত খোলামেলায় প্রকাশ পেল। অথচ মানুষটার এমন আচরণ এ যেন স্বাভাবিক অসুখের ন্যায় একটা রোগ। অবুঝপনা আমি করছি না, তুমি করেছো। সেদিন কি বলেছিলে? তুমি কোনো অসুখে ভুগছ না। জোর গলায় বললে ডাক্তার দেখানোরও কোনো প্রয়োজন নেই। তোমার এই দেখা দেখি অপ্রয়োজনীয়তার মধ্যে কি দেখতে হলো আমাকে? তুমি নিথর হয়ে হসপিটালের বেডে শুয়ে আছো। তোমার আন্দাজ আছে আমি যখন শুনলাম তোমাকে হসপিটালাইজড করা হয়েছে আমার কি? কথা শেষ করলো না নিবান, চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো। ফের গাড়ির দরজা খুলে বের হতে হতে বলল, তখন আমার কথা শোনার প্রয়োজন মনে করনি। সো এখন আমি যেটা বলবো করব, শুনতে বাধ্য তুমি। আর এ অসুস্থতার বিষয়ে বাধ্য নয়, আমি যেটা বলবো সেটাই হবে। এখানে কোনো অজুহাত বাহানা দ্বিমত আমি শুনবো না। সুতরাং অযথা বাহানা করো না কৌরি।
সে অসুস্থ, অথচ কাল থেকে মানুষটা কেমন তার সাথে কড়া গলায় সূক্ষ্ম ভাষায় কথা বলছে। কারণটা হয়তো তার জানা, তবুও মানতে কেন যেন কষ্ট হচ্ছে। নিবানের কথায় মনে মনে অসন্তুষ্ট হলো। সেটা মুখের বহিঃপ্রকাশেও ঘটলো। নিবান স্পষ্ট খেয়াল করলো, তবে দাঁতের দাঁত চেপে নিজেকে শক্ত রাখলো। এ মেয়ে নিজের ভালো বুঝে না, তাকে সহ নিজেকে ভালো রাখতে গেলে এ মেয়ের বাহানা কানে তোলা যাবে না। তার অসন্তোষটা মোটে গ্রাহ্য করা যাবে না। নিজে বের হয়ে কৌরির পাশের দরজা খুলে দিল। কৌরি বের হলো ধীরে সুস্থে। বের হতেই নিবান শুধালো, হাঁটতে অসুবিধা হবে? না। অসন্তুষ্ট স্বর বুঝে অবুঝ হয়ে রইল নিবান। গাড়ির দরজা লক করে পাশাপাশি হাঁটলো দুজন। হসপিটালে ঢোকার আগে অতিরঞ্জিত 10 তলা ভবনটা একবার মাথা উঁচু করে দেখে নিল কৌরি। সাথে বিভিন্ন ডক্টরের বিভিন্ন বিষয়ের উপর নামি দামি সার্টিফিকেট ধরা সাইনবোর্ড। তার মধ্যে ডক্টর মৌমিতা নাহার নামের সাইনবোর্ডটা ঝলঝল করছে। নামটা আগেই শুনেছে সে, আর তার কাছে যে নিয়ে এসেছে এটা বেশ বুঝেছে কৌরি। ভিতরে ঢুকে রিসেপশন এরিয়া পার করে নিবানের অনুসরণ অনুযায়ী লিফটে ঢুকলো। সামান্য সময়ের ব্যবধানে 6 তলা গিয়ে থামল লিফট। লিফট থেকে পার হয়ে 6 তলা রিসেপশন ডেস্ক সামনে এগোতেই ডক্টর মৌমিতার চেম্বার নজরে পড়ল। সেখানে নেমে প্লেটে জল অক্ষরে লেখা, ডক্টর মৌমিতা নাহার, MBBS অ্যান্ড FCPS, গাইনি অ্যান্ড অবস, কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ অ্যান্ড এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি, BMMMU, গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। বয়সটা ঠিক কোন গাণিতিক সংখ্যায় গিয়ে ঠেকেছে। গাঢ় গোলাপি শাড়ি পরা অতি সুন্দরী নারীটার অনুধাবন করতে পারল না গৌরী। শালীন মার্জিত রূপে পরা গোলাপি শাড়ির সাথে ম্যাচিং করে মাথা হিজাব বাঁধা অসম্ভব সুন্দর নারীটা। তারা ঢুকতেই মিষ্টি এসে স্বাগত জানালেন, যেন কতদিনের চেনা পরিচিত। যদিও তার সাথে আসা মানুষটার সাথে যে বেশ চেনা পরিচয়, এটা ওনার ভালো মন্দ আলাপে বুঝতে পারল কৌরি। তবে অসম্ভব অমায়িক ব্যবহার। এখন তিনি কৌরির গতকালকের রিপোর্ট দেখছেন। সময় নিয়ে বেশ মনোযোগ সহকারে রিপোর্ট দেখার পর মুখ্য, আল্ট্রা রিপোর্ট অ্যান্ড অন্যান্য টেস্ট রিপোর্ট তো আমার কাছে ঠিকই মনে হচ্ছে, তবে আপনি যখন পুনরায় রোগের সমস্যার বিবরণ করে আল্ট্রা রিপোর্ট করাতে চাইছেন, তাহলে তো আমাকে পুনরায় রোগীর সমস্যা শুনতে হবে। অবশ্যই, রোগী তো সাথেই, আপনি সমস্যা জেনে নিন। মানে কি তাকে আবারও রোগের বিবরণ দিতে হবে? তাও আবার এই মানুষটার সামনে? কখনোই না। রোগ জেনেছে ঠিক আছে, তাই বলে তার বিবরণ দিতে হবে মানুষের সামনাসামনি? লাজ লজ্জা সব কি বিনষ্ট হয়ে গিয়েছে নাকি? না, বড় মা কত করে বোঝালো বলে সে এসেছে, আর এখন? কৌরি, ওনাকে সমস্যাগুলো বলো। গৌরী কেমন যেন অসহায় অদ্ভুত নজরে তাকালো। নিবান পলকে তা বুঝে নিল। মুহূর্তে উঠে দাঁড়ালো সে। মুখে সৌজন্য হাসি ফুটিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, আপনি ওর থেকে সমস্যাগুলো জেনে নিন, আমি একটু আসছি। দুজনকে সূক্ষ্ম নজরে খেয়াল করলেন ডক্টর মৌমিতা। নিবানের সাথে সাথে মুহূর্তে কৌরির দ্বিধা অস্বস্তিটাও তিনি টের পেলেন। বাচ্চা মেয়ে, যদিও ফোনে মেয়েটার সম্পর্কে নিবানের কাছে ডিটেলস আগেই জেনেছেন, তবুও নিবানকে উদ্দেশ্য করে বললেন, আপনি না ফোন করে জানালেন শি ইজ ইউর উড বি ওয়াইফ, তাহলে সমস্যা কোথায়? সৌজন্যমূলক ঠোঁট ঝুলানো হাসিটা নিবানের আরও একটু প্রসারিত হলো। মাথা নিচু করে থাকা কৌরির পানে এক পলক তাকিয়ে ফের ডক্টরকে উদ্দেশ্য করে বলল, উঠবি এখনো পুরোপুরি আমার নয়, হয়তো এজন্য সমস্যা। হাসলেন ডক্টর মৌমিতা। এখনকার যুগে সে এখনো এতটা রাগ ডাক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে আছে? যেভাবে অবাধ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে অ্যান্ড মেলামেশা করে চলেছে ছেলেমেয়েরা। কত ওয়েল ফ্যামিলির মেয়েরা আসেন ওনার কাছে, সাথে নির্দ্বিধায় তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। বিবাহ হয়নি, লিভ ইন সম্পর্কে আছেন, অন্তঃসত্ত্বা হয়েছেন, আর সেসব অপরিকল্প ফুলকে নষ্ট করতে যদিও ওনার হাত দ্বারা এখনো এতটা অমানবিক পাপ কাজ হয়নি, মনে মনে তপ্ত শ্বাস ফেললেন। সাথে নিবানের এই সুন্দর মানসিকতার পরিচয়কে সম্মান ও শ্রদ্ধাবোধ জানালেন। যদিও যে ব্র্যান্ড গ্রুপ অ্যান্ড লিমিটেডের অল্প বয়স্ক তুকুরে ব্যবসায়ীর চারিত্রিক অ্যান্ড ব্যবসায়ী নীতির সুনাম দেশ জুড়ে, ছেলেটা সহ ওনার ফ্যামিলিকে তিনি ঈশিতার মাধ্যমে চিনেন।
ঈশিতা ওনার ফ্রেন্ড, সেই হিসাবে নিবানের কোনো গার্লফ্রেন্ড ছিল বলে ওনার জানা ছিল না। তবে কাল রাতে ফোনে মেয়েটা সম্পর্কে ডিটেলস জানার পর আর আজ সরাসরি দেখার পরে একটু আশ্চর্য হয়েছেন। এত বড় একজন স্বনামধন্য ব্যবসায়ীর বাচ্চা একটা গার্লফ্রেন্ড, যদিও গার্লফ্রেন্ড বলে মিস্টার নিবান সম্বোধন করেননি। বয়সের তারতম্যটাও বেশ, যদিও দুজনকে একসাথে দেখা মাত্র নজরে পড়বে না সেই বয়সের তারতম্য, তবে পরিচয় মিললে অবাক তো হবেই সবাই। আপনি কিন্তু ভুলেও তাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ভুল করবেন না। এখান থেকে 2 দিন পর আপনিও কিন্তু বিয়ের নিমন্ত্রণ পাচ্ছেন। সো শি ইজ মাই ওয়াইফ, এক প্রকার ধরেই নিন। তাই আমি আশা রাখছি তাকে ট্রিটটা আপনি তেমনই করবেন। ধীর কণ্ঠ অথচ কোমল বার্তা, আশ্বাস দিলেন ডক্টর মৌমিতা। অমায়িক হাসিটা ঠোঁটে কোণে অক্ষত রেখে বললেন, অবশ্যই, আপনি নিশ্চিন্তে থাকুন। অ্যান্ড কংগ্রেচুলেশন, বিয়ে করছেন তবে? ডক্টর মৌমিতার শেষের কথার প্রেক্ষিতে চমৎকার হাসল নিবান। উত্তর যেন তাতেই মিলল। হয়তো তারই আসার অপেক্ষা ছিল, এসে গেছে যখন বিয়ে করতে আপত্তি কিসের? কথাগুলো মনে মনে আওড়ালো, মুখে বলল, থ্যাংক ইউ ডক্টর, আমি বাহিরে অপেক্ষায় আছি। প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে ডাকতে ভুলবেন না। এত সময় দুজনের বাক্যলাপে কৌড়ি চুপ থাকলো। নিবানের কথাগুলো তাকে মানুষটার জীবনে কেমন যেন গুরুত্বপূর্ণ, আলাদা, স্পেশালি একজন একান্ত মানুষের অনুভব করালো। আচমকা চেয়ে পড়লো সে নিবানের পারে। তখনও মানুষটার বাক্যলাপ চলছে সামনের নারীটির সাথে, অথচ কৌড়ির ভিতরে চঞ্চল অনুভূতিগুলো আটকে আছে। যখন নিবান বলল, শি ইজ মাই ওয়াইফ, কথার ধীরতায় কৌড়ির মনে হলো তার সমস্ত অধিকার শুধু এই মানুষটার। সে সমগ্রটাই শুধুটাই যেন এই মানুষটার। কোথাও যেন ভিতরের অসন্তুষ্টতা, মন খারাপ চিন্তাগুলো ধূলিকণার মতো উড়ে গেল। কৌরি, আমি বাহিরে অপেক্ষা করছি, আর সমস্যাগুলো ওনাকে সুন্দরভাবে বিবরণ দেবে। ভাবনায় আচমকা কথা পড়তে তড়িৎ মাথা নাড়ে সম্মতি জানালো। নিবান বাহিরে পা বাড়ালো। গৌরী সেদিকে এক পলক তাকিয়ে ডক্টরের দিকে ফিরতে কেমন অস্বস্তিতে পড়ে গেল। ডক্টর মৌমিতা কেমন হাস্যজল মুখ নিয়ে তার পানে তাকিয়ে আছেন। ফের কণ্ঠে মাধুর্যতা ঢেলে চলে যাওয়া মানুষটার প্রশংসায় ডুব দিলেন। ছেলেটাকে আমি অনেকদিন ধরেই চিনি, আজকে পুনরায় নতুনত্বভাবে আরেক ধাপ চিনলাম। সেই হিসেবে কিন্তু তুমি সৌভাগ্যবতী নারী। গৌরীর বলার কিছু পেল না, তবে লজ্জা পেল ভীষণ। লজ্জায় মাথা নিচু করে নিয়ে হাঁসফাঁস করলো, হাত কচলে লাল করে ফেললো। সেটা লক্ষ্য করে ডক্টর মৌমিতা প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, এবার ডিটেলসে জানা যাক, সমস্যা কি? যদিও আমি আগের রিপোর্টগুলো দেখে রোগ নির্ণয় করতে পারছি, বাট রোগীর মুখ থেকে সমস্যাগুলো জানলে রিপোর্ট করতে আমারও সুবিধা হতো। করে মাথা নাড়ালো। ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করলো। ডক্টরের প্রশ্ন অনুযায়ী নিজের সমস্যাগুলো বলতে থাকলো। কমল স্বরে যেমন একের পর এক ডক্টরের প্রশ্ন বাড়লো। ওনার ব্যবহারে কোরির উত্তর দেওয়ার স্নেহা দ্বিগুণ হলো। অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবনের শেষে হতে পারে। যৌবনের প্রারম্ভে সাধারণত 12 থেকে 20 বছর বয়সে কারো শরীরের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন যদি অপরিপক্ক প্রিমেচিওর থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারী শরীরের মেনোপজ শুরু হওয়ার আগেও এ ধরনের সমস্যা হয়। এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এই সমস্যা হতে পারে। অনিয়মিত পিরিয়ড কেন হয়? নারীদের নিয়মিত ও সময়মতো পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক। অনিয়মিত পিরিয়ড নারীদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। অনিয়মিত পিরিয়ড বা একেবারে পিরিয়ড বন্ধ হওয়া মূলত পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য হয়ে থাকে। তবে আরও অনেক কারণ আছে যার জন্য পিরিয়ড নিয়মিত হয় না। এই সমস্যা অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে হবে। তন্মধ্যে জটিল সমস্যা হলো TSH অ্যান্ড FSH, থাইরয়েড স্টিমুলেশন হরমোন অ্যান্ড ফলিক স্টিমুলেশন হরমোন। অনিয়মিত পিরিয়ড কি? প্রতি চন্দ্রমাসের পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিষ্কৃত অংশে যোনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে। মাসিক চলাকালীন পেটে ব্যথা, পিঠ ব্যথা, বমি বমি ভাব হতে পারে। আর যাদের এই মাসিক ঋতুচক্র প্রতি মাসে হয় না অথবা 2 মাস, আবার
কখনো 4 মাস পরপর হয়, তখন তাকে অনিয়মিত ঋতুস্রাব বলে। অনিয়মিত ঋতু পিরিয়ডে নারীদের বিভিন্ন সমস্যা হতে পারে। পিরিয়ড অনিয়মিত তথা একাধারে অনেক দিন বন্ধ থাকার কারণে জরায়ুর রাস্তা পুরো হয়ে শক্তনালী বন্ধ হয়ে যায়, রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভারিয়ান সিস্ট দেখা দিতে পারে, সন্তান জন্মানোর বন্ধত্ব প্রকাশ পেতে পারে। আবার অনিয়মিত তথা মাসের মধ্যে পিরিয়ড কয়েকবার এবং বেশি দিন স্থায়ী থাকার ফলে জরায়ুর রাস্তা ফুলে বিভিন্ন সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো গুরুতর হলে জরায়ু ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের উপনীত হওয়ার সম্ভাবনাও থাকে এবং সন্তান ধারণ ক্ষমতাতেও জটিলতা দেখা দেয়। মাসিক অনিয়মিত কেন হয়? অনিয়মিত পিরিয়ড বা একেবারে পিরিয়ড বন্ধ হওয়ার পলিসিস্টিক ওভারিজ সিন্ড্রোমের জন্য হয়ে থাকে, তবে আরও অনেক কারণ আছে যার জন্য পিরিয়ড নিয়মিত হয় না, যেমন অতিরিক্ত দুশ্চিন্তা করা, ক্যাফিন জাতীয় খাবার গ্রহণ করে যেমন অতিরিক্ত কফি পান করা, স্ট্রেস নেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা, অপরিচ্ছন্ন থাকা, মদ্যপান বা ধূমপান করা ইত্যাদি। টিনেজার ও মধ্যবয়সী নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এর পেছনের কারণটি হলো হরমোন। আর লম্বা সময় স্ট্রেসে থাকলে অনেকেরই মাসিক দেরিতে হতে পারে। এছাড়া একজন নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কিন্তু তা জানতেন না। এরপর নিজে থেকেই তার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যেতে পারে। এই ঘটনা সাধারণত পিরিয়ডের তুলনায় কিছুদিন পর বেশি রক্তপাত হতে পারে, যাকে অনেকেই দেরিতে মাসিক হওয়া বলে ধরে নেয়। ওজন কম হলে সময় মতো পিরিয়ড নাও হতে পারে, এমনকি কিছুদিন বন্ধও থাকতে পারে। জরায়ুতে টিউমার ধরনের এক ধরনের বৃদ্ধি হলো ফাইব্রয়েডস। এগুলো পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা, যেমন পিল, পেচ, ইনজেকশন, আইইউডি, এগুলো ব্যবহার করলে পিরিয়ড দেরিতে হওয়ার বা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। মনোনিউক্লিওসিস, ঠান্ডা, সর্দি, গলার ইনফেকশন, এ ধরনের সমস্যা পিরিয়ড দেরি হতে পারে। তবে বড় কোনো স্বাস্থ্য সমস্যা যেন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারিজ সিন্ড্রোমের কারণেও পিরিয়ড দেরি হতে দেখা যায়। নিয়মিত মাসিক হলে শরীরে হরমোন ব্যালেন্স ঠিক থাকে, তবে অনিয়মিত পিরিয়ড বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অনিয়মিত পিরিয়ড জনিত যে সমস্যাগুলো সম্পর্কে ধারণা দেওয়া হলো সেসব লক্ষণ দেখা দেওয়ার স্বল্প সময়ের মধ্যে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। না হলে জরায়ু টিউমার, জরায়ু ক্যান্সার এবং বন্ধ্যত্বের মতো জটিল রোগের সম্মুখীন হতে পারে। আপনার রোগী তথা কাশফিয়া আহসান রিসিল স্টিমুলেশন হরমোন সমস্যায় ভুগছে। আরও কিছু সমস্যা রয়েছে, তবে জটিল নয়। আমাদের দেশে অধিকাংশ নারীরাই হরমোনের সমস্যায় ভুগছে। বিভিন্ন জটিলতার কারণে তারা মারাত্মক কিছু না ঘটলে সহজে ডাক্তারের শরণাপন্ন হতে চায় না। তবে সমস্যার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে যদি তারা ডাক্তারের শরণাপন্ন হয় তাহলে রোগী এবং রোগের সেবা প্রদানে সহজ হয়। রোগীর রোগ নির্ণয়ে জটিলতা দেখা দেয় না, কমপ্লিকেশনও কম হয়। নিবান মনোযোগ দিয়ে ডক্টরের কথাগুলো শুনলো। কিছু কিছু কথা শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে মুখে কিছু বলল না। ডক্টর ফের বললেন, তবে আমি আশা রাখছি আমার দেওয়া আলতা রিপোর্ট সহ অন্যান্য টেস্টগুলো একই রোগ নির্ণয় করবে। যদিও উনার দেয়ার বিবরণ আগে ডাক্তারের কাছে যথাযথ পেশ করে থাকে, আর যদি রিপোর্ট সেম আসে তবে উনাকেও কিছু মাস পর্যন্ত ডক্টরের পরামর্শ অনুযায়ী থাকতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে এবং স্বাস্থ্য সচেতন হতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তন্মধ্যে নিজের ওজনের প্রতি খেয়াল রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। মানসিকভাবে বেশি স্ট্রেস নেওয়া যাবে না। খাদ্যাভ্যাসের অনিয়ম করলে চলবে না। বাহিরে খোলামেলা খাবার বর্জন করতে হবে। আরও বিভিন্ন করণীয়, যেগুলো রিপোর্টের একটা চার্টে বিশেষভাবে উল্লেখ থাকবে।
নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী থাকলে আপাতত জটিল কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এটা আশা রাখা যাচ্ছে। তবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি আশা রাখছি ওষুধ নিয়মিত চললে এবং নিজের স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস সচেতন থাকলে বাচ্চা কনসিভ সহ পরবর্তী কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বাকিটা আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। দরজা খোলার শব্দে পেছনে ফিরল নিবান। একজন নার্সের পাশাপাশি কৌরি আসছে। আলট্রা, রক্ত টেস্ট সহ বিভিন্ন টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিবান সাথে যেতে চেয়েছিল, তবে কৌরি ফের অসম্মতি প্রকাশ করায় একজন নার্স দিয়ে পাঠানো হয়েছিল তাকে। সেই ফাঁকে কৌরির বিবরণ অনুযায়ী ডক্টরের শরণাপন্ন হয়ে বিস্তারিত জেনে পরামর্শ নিয়েছে নিবান। ওই মেয়ে যা ডক্টর কি বলেছে, কি পরামর্শ দিয়েছে সেটা নিয়ে কখনো মুখ খুলবে না, তাই ম্যাডামের অলক্ষ্যে পরামর্শ নিতে হলো তাকে। কৌরি এসে নিবানের পাশের চেয়ারে বসে পড়ল। মেয়েটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, চেহারায় প্রকাশ পাচ্ছে সেটা। নিবান কিছু বলতে গিয়েও বলতে পারল না। এর মধ্যে নার্স কৌরি আর নিবানকে এক পলক লক্ষ্য করে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, রিপোর্ট আধা ঘন্টা পরে পাবেন ম্যাম। যদিও নিবান কথাগুলো শুনলো, তবুও ডক্টর তাকে আলাদাভাবে বলে দিলেন। নার্সের কথা অনুযায়ী নিবান বুঝলো রিপোর্ট পেতে সময় লাগবে। যদিও স্পেশাল ইমার্জেন্সিতে ডাক্তার দেখানো হয়েছে, কোথাও সেকেন্ড দেরি হওয়ার কথা না, তবে রিপোর্ট তৈরি হতে তো সময় লাগবেই। এটুকু সময় তো ব্যয় হবে। দুপুরের খাবারটা খাওয়া হয়নি করে, পাশে অফিস যাবে নাকি কোনো রেস্টুরেন্টে। বাইরের খাবার এখন কোনো মতে কৌরির খাওয়া যাবে না। আবার মেয়েটা ক্লান্ত, যদিও খেতে চাইবে না নিবান জানে, তবুও খেতে তো হবেই। এক্সকিউজ মি ডক্টর, আমরা তাহলে ঘন্টাখানেক পরে আসছি। লাঞ্চ করা হয়নি মনে হচ্ছে। না হওয়ারই কথা, সময়টা তো আমার এখানেই পার হয়ে গেল। তবে লাঞ্চটা কিন্তু আমার এখানেই সেরে নেওয়া যেত। ফের সৌজন্যতা দেখিয়ে হাসলো নিবান। বিনয়ের সাথে অফারটা ফিরিয়ে দিয়ে বলল, হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর, তবে অনেকক্ষণ তো হসপিটালে, আমার মনে হচ্ছে ওর আপাতত এখন একটু খোলামেলা পরিবেশ দরকার। ডক্টর মমিতা ও সৌজন্যে হেসে বললেন, অবশ্যই। নিবান আর কৌরি বের হতেই ডক্টর নিজের কাজে ব্যস্ত হলেন। নার্সকে উদ্দেশ্য করে বললেন, লাঞ্চের আগে আপাতত আর কোনো রোগী পাঠিও না। নার্স সে কথা কানে তুললে কি না বোঝা গেল না। সে এখনো তাকিয়ে আছে নিবান আর কৌরির যাবার পানে। তাদের প্রতি ডক্টরের এত আগ্রহ আল্লাহ। যদিও এই হসপিটালে স্বনামধন্য ব্যক্তিদের দেখা যায় আর তাদের ফ্যামিলি, তবে চলে যাওয়া মানুষটার মেয়েটার প্রতি অতিরিক্ত খেয়াল দেন তাকে যেন মুগ্ধ করলো। মানুষটাকে সে চেনে, সে প্রেক্ষিতে প্রশ্ন শুধালো, ম্যাম একটু আগে রোগীর সাথে যিনি ছিলেন ওনাকে আমার চেনা চেনা লাগছে। আমাদের হসপিটালের সামনাসামনি 11 তলায় যে ভবনটা। হঠাৎই মনে পড়ায় ডক্টর মমিতার মুখের কথা কেড়ে নিয়ে বেশ মুগ্ধ উচ্ছ্বসিত গলার নার্সটা বললেন, উনি যে এসজি গ্রুপ অ্যান্ড লিমিটেডের নিভান আউসাফ আহমেদ না? আজ ফর্মাল ড্রেস আপ ছাড়া ছিলেন বলে হঠাৎ চিনতেই পারিনি, তবে গার্লফ্রেন্ডের প্রতি উনি বেশ খেয়ালি, যত্নশীল। গার্লফ্রেন্ড নয়, উড বি ওয়াইফ। 2 দিন বাদে বিয়ে। নিবান নামের লম্বা চওড়া হ্যান্ডসাম লোকটাকে মাঝে মধ্যে দেখে নিপা, তবে দূর থেকে। গায়ের শ্যামবর্ণ মায়াময় রংটার সাথে ফর্মাল ড্রেস আপে মাঝে মধ্যে লোকটাকে যখন দেখে মনটা পুলকিত হয়, নজর আকর্ষিত হয়। তবে ওর বাহিরে ভাবা পাপের সাথে সাথে ঔদ্ধত্য, তাই ভাবনা ওই পর্যন্তই। তাদের হসপিটালের অনেক নার্স, এমনকি সদ্য হওয়ার ডাক্তারনিগণ ওনার ব্যক্তিত্বে মুগ্ধ। রঙের চাপা হলো সেই সৌন্দর্যের কথা সবার মুখে মুখে। লোকটা বিয়ে করেছে, মেয়েটাকে একটুখানি মনে হলো না। ডক্টর দেখে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এলো কৌরিদের। বাড়ি ফিরতে এত দেরি হতো না, কিন্তু মানুষটা দুপুরের খাবারটা খেতে কোথায় নিয়ে গেল তাকে, এক গ্রহ থেকে আরেক গ্রহে। এর চেয়ে বরং বাড়ি এসে খেয়ে দিয়ে রিল্যাক্সে যেতে পারতো তারা। কোথায় ডক্টরের চেম্বার আর কোথায় ত্রিনয় ভাইয়ের রেস্টুরেন্ট। পাক্কা 45 মিনিট লেগেছে যেতে, তার বেশি ছাড়া কম নয়। তাদেরকে দেখে তো ত্রিনয় ভাইয়া খুশিতে গদগদ। এর আগেও দেখা সাক্ষাৎ সহ টুকটাক কথা হয়েছে কৌরির সাথে তার। মানুষের তন্ময়ী আপুর মতো অমায়িক মানসিকতার। দেখা হলে বিনয়ের সাথে একদম নিজের বোনের মতো ট্রিট করে। আজও তার ব্যতিক্রম হলো না। সে অসুস্থ জেনে নিজ হাতে স্বাস্থ্য সমস্ত রান্না করে খাওয়ালেন। হয়তো এজন্য ওনার ওখানে নিয়ে যাওয়া। শেফ হিসাবে দারুণ তিনি। উচ্চশিক্ষিত একজন মানুষ, যার বাইরে ডিগ্রি আছে। ভালো উচ্চপদস্থ কোনো চাকরি বাকরিতে যোগ দিতে পারতেন, অথচ তা না করে
কি নির্দ্বিধায় নিজের প্যাশনের মধ্যে ডুবে আছেন। যেন এই শেফ নামটাতেই মহা খুশি তিনি। খাওয়া শেষে দুই বন্ধুর মধ্যে বেশ রমরমা আড্ডা চলল। যদিও কথা ত্রিনয় ভাইই বলেছেন, উত্তরস্বরূপ সামনের মাসে শুধু পাল্টা উত্তর দিয়ে গেছেন। কিছু নিয়ে হয়তো ত্রিনয় ভাইয়ের উপর অসন্তুষ্ট, না হলে ত্রিনয় ভাইয়ার উপস্থিতিতে তাকে এতটা চুপচাপ করে কখনো দেখেনি। দুই বন্ধুর বেশ দৃঢ় বন্ধন দেখেছে। রেস্টুরেন্টের রিসেপশন এরিয়ার পাশাপাশি আলাদা একটা গার্ডেন আছে। সেখানে বিভিন্ন ইনডোর গাছসহ মাছের বিশাল বিশাল ভিন্ন অ্যাকোরিয়াম রাখা আছে। দুই বন্ধুর কথোপকথনের মধ্যে না থেকে সেখানে গিয়েছিল কৌরি। ঘুরে ফিরে যখন তাদের মধ্যে ফিরে এলো, দেখলো দুজনের মুখ থমথমে ভার। সামান্য সময়ের মধ্যে কি কথা হলো বুঝলো না কৌরি, তবে কিছু একটা তো হয়েছে এটা বেশ বুঝেছিল। তবে তার সামনে আর পর্যালোচনা না করার কিছু বুঝে উঠতে পারেনি। তার উপস্থিতি থমথমে পরিস্থিতি কাটিয়ে খুব স্বাভাবিকভাবে বিদায় নিয়ে চলে এলো তারা। অবশ্যই চলে আসার ত্রিনয় ভাইয়াকে উদ্দেশ্য করে মানুষটা কেমন শান্ত স্বরে কিছু বলে এসেছিল, যা কৌরির সম্পূর্ণ বোধগম্য হয়নি। অদ্ভুত গলায় শুধু বলেছিলেন,